আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। মঙ্গলবার শপথ বাংলাদেশের নতুন সরকারের, মোদী শাহবাজকে আমন্ত্রণ বিএনপির। রাজ্যের প্রতিটি শিব মন্দিরে ভক্তিভরে মহাশিবরাত্রি উদযাপন, রাতভর পূজা ও আরতি। ফুল চাষে সাফল্যের গল্প, তেলিয়ামুড়ার রতন রুদ্র পালের স্বনির্ভরতার পথ। সাবরুমে মহাশিবরাত্রি, ভক্তদের আধ্যাত্মিক উন্মাদনা রাতভর। বেতার কিষাণ দিবসে কৃষকদের সঙ্গে সরাসরি মত বিনিময়, আকাশবাণী বিলোনিয়ায়। ভক্তিময় পরিবেশে মুহুরীপুর বামছড়ায় সাড়ম্বরে পালিত 65তম শিব চতুর্দশী। সোনামুড়ায় পুলিশ অভিযানে 2 মাদক বিক্রেতা আটক, 37,000 টাকা উদ্ধার। জোলাইবাড়িতে শুরু হলো সহায়ক মূল্যে ধান ক্রয়, কৃষকরা খুশি। সোনামুড়ায় জনতার হাত ধরে চোর আটক, চুরি করা বাইসাইকেল উদ্ধার। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। রাজনৈতিক অঙ্গনে ফের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর বাংলাদেশে জাতীয় সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, 17 ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। তিনি ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে 296টি আসনের মধ্যে 203টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে তাদের জোট সঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসন লাভ করে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে আন্তর্জাতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন অধ্যায় শুরু হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মহাশিবরাত্রি উপলক্ষে রাজ্যের শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। শীতে রাত জাগা উপেক্ষা করে ভক্তরা প্রায় প্রতিটি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে ভগবান শিবের আরাধনা করেন। ভক্তরা 4টি প্রহর জেগে শিবের উপর জল ঢেলে পরিবারের মঙ্গল, সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। সারা রাত চলতে থাকে পূজা, আরতি, ধূপ দ্বীপ প্রজ্বলন ও শিব নামের উচ্চারণে। এই আচার অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তদের আন্তরিকতা মন্দির প্রাঙ্গণকে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে ভরে তোলে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা এই মহতী রাতটি নিজেদের ভক্তিভাব প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন। প্রতিটি মন্দিরেই দেখা যায় উৎসব মুখর পরিবেশ, যেখানে ধর্মীয় ভক্তি, সামাজিক ঐক্য এবং আধ্যাত্মিক চেতনার মিলন ঘটে। মহাশিবরাত্রি শুধু পূজার রাত নয়, এটি ভক্তদের আত্মশুদ্ধি, পরিবারের মঙ্গল এবং আধ্যাত্মিক মিলনের এক বিশেষ উপলক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শিব চতুর্দশী আজকে যে তিথিটা, এই তিথিটা 4:50 লাগছে। আগামীকালকে 5:30 অবধি আছে। আজকে যারা পূজা করছে তারা প্রহরেও পূজা করবে, আজকেও পূজা করবে। আজকের প্রথম প্রহরটা 6:30 পরে লাগবে। 3 ঘন্টা অন্তর অন্তর প্রহরের পূজা হতে চলবে। হালকা সকালবেলা থেকে আবার এই পুজোই আরম্ভ হবে। টাইমটা থাকবে বিকালবেলা 5:30 পর্যন্ত। আমাদের এই পূজার সব কিছু ভক্তরা ব্যবস্থা করছে, সব দিকে সাহায্য পাচ্ছি এবং বটতলার সব ভক্তবৃন্দরা একের পর এক সুন্দরভাবে এখানে পূজা দিচ্ছে। মহাশিবরাত্রি উপলক্ষে সাবরুম মহকুমার জলেফার শঙ্কর মঠ আশ্রমে দেখা গেল এক অনন্য আধ্যাত্মিক দৃশ্য।
শীতের কাঁপুনি এবং ঠান্ডা রাত উপেক্ষা করে কয়েক শতাধিক ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে ভগবান শিবের আরাধনায় মনোনিবেশ করেছেন। ভক্তরা প্রথম প্রহর থেকে চতুর্থ প্রহর পর্যন্ত জাগ্রত থেকে পূজা, আরতি এবং নাম সংকীর্তনে অংশ নেন এবং শিবের আশীর্বাদ গ্রহণ করেন। রাত জুড়ে আশ্রম প্রাঙ্গণ ভরে থাকে ধূপ দ্বীপের মৃদু আলো, ভক্তিমূলক সঙ্গীত এবং শিব নামের উচ্চারণে। প্রতিটি ভক্ত নিজের ভক্তিভাব ও বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে উৎসবের আয়োজন করেন। অনুষ্ঠানটি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং এটি স্থানীয় সমাজের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধনকেও দৃঢ় করে। সবচেয়ে চোখে পড়ার মতো ছিল মনু উত্তর কালাঢেবা এলাকা থেকে আসা 3 জন মা বোনের উপস্থিতি। তারা স্বামী ও পরিবারের মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু প্রার্থনায় ব্রতী হয়ে রাতভর রাত্রি যাপন করেছেন। তাদের এই ভক্তিভাব আশ্রম প্রাঙ্গণকে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে ভরে তোলে এবং অন্য ভক্তদেরকেও অনুপ্রাণিত করে। প্রতিটি ভক্ত এই রাতে শিবের প্রতি নিজেদের বিশ্বাস ও ভক্তিভাব প্রকাশ করেছেন, যা আশ্রমকে এক বিশেষ উজ্জ্বল ও পূর্ণতার অনুভূতিতে ভরিয়ে দিয়েছে। মহাশিবরাত্রি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো ভক্তি, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক ঐক্যের এক সুন্দর মিলন ক্ষেত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? কোন জায়গা থেকে এসেছেন? কত প্রহর রয়েছেন এখানে? রাত্রিকালীন থাকবেন? আপনার নাম? কোন জায়গা থেকে এসেছেন? কত প্রহর রয়েছেন এখানে? আপনার নাম? আমার নাম কোন জায়গা থেকে এসেছেন? বাবা আসলাম বাজার বাবা আসলাম আজকে রাত্রি যাপন করবেন এখানে? মাঠের মাটি থেকে মাইক্রোফোনের মঞ্চ, কৃষকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়েই প্রতি বছর বেতার কিষাণ দিবস উদযাপন করে আসছে আকাশবাণী বিলোনিয়ার কিষাণ বাণী বিভাগ। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ব্যাংক এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন আধিকারিকরা। কৃষকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা, সম্ভাবনা ও চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আধিকারিকরা কৃষকদের জন্য চালু বিভিন্ন সরকারি প্রকল্প, ভর্তুকি, ঋণ সুবিধা এবং কৃষি উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি আধুনিক চাষ পদ্ধতি, মাছ ও পশুপালন সম্প্রসারণ এবং সমবায় ব্যবস্থার মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার উপায় নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক অশোক মজুমদার, মৎস্য দপ্তরের দীপায়ন রায় ও মৃন্ময়ী দত্ত, কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইঙ্গিতা গোয়াইন, কৃষি দপ্তরের আধিকারিক দীপক চন্দ্র দাস এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক নলুয়া শাখার ম্যানেজার অভিষেক সোম। সমগ্র অনুষ্ঠানটি কৃষকদের জন্য তথ্যবহুল ও ফলপ্রসূ হয়ে ওঠে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রকল্প ফুল চাষ। আমাদের ত্রিপুরা রাজ্যে যে ফুলের প্রয়োজন হয় তার খুব স্বল্প পরিমাণ আমরা ত্রিপুরাতে প্রোডাকশন করতে পারি। বেশিরভাগ ফুলই আমাদের বাইরে থেকে আসে। তো আমাদের যে চাষি বন্ধুরা যদি এগিয়ে আসে, সবাই যদি এই যে MIDS প্রকল্পে, স্টেট প্ল্যান প্রকল্পে যে ফুল চাষের উপর স্কিম আছে সেগুলো যদি গ্রহণ করে এবং এগিয়ে আসে, তাহলে আমাদের চাষিরা আর্থিক দিক দিয়ে অনেক স্বাবলম্বী হবে। গুরুত্বপূর্ণতা হয়েছে মানে যেহেতু এখন টেকনোলজি আমরা দেখতে আছি যে ফোন, মোবাইল ফোন বা টিভি বা টেকনোলজিগুলো অনেক উন্নত হয়েছে, কিন্তু তার ভিতরেও রেডিওটা আমরা সবসময় মানে এটা অনেক বছর আগে থেকে চলে আছে, কিন্তু এখনও এটা অন্য উন্নত টেকনোলজির সাথে রেডিওটাও আছে। কারণ রেডিও হয়েছে কোনো নেট লাগে না, রেডিওর জন্য নেট লাগে না বা কোনো খরচাও বেশি হয় না। আর হাতে হাতে যারা অ্যান্ড্রয়েড ফোন বা অন্য যন্ত্রগুলো থাকে না, ওরা এই ছোট রেডিও একটা লয়েও অনেক কিছু শুনতে পারে। তো এই আজকের বিষয়টা হয়েছে মানে কিষাণের জন্য বা কৃষকের জন্য।
তো আমাদের এই বিলোনিয়া এই অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে আমরা একটা এই এখন দাদা যেভাবে বললো যে সপ্তাহে কিষাণ বাণী আর খেতে খামার এগুলো প্রোগ্রাম চলে। আমাদের অফিসার থেকেও অনেক বিশেষজ্ঞগুলো মানে প্রায় যখনই নিমন্ত্রণ করে আমরা এসে এখানে আমাদের জি থাকে টেকনোলজি হোক বা স্কিমস হোক বা যতগুলো ট্রেনিং সেগুলো আমরা এই মানে আধা ঘন্টার ভিতরে যতগুলি আমরা ডিসিমিনেট করতে পারি মানে আপনাদের কাছে নিতে পারি আমরা চেষ্টা করি। ধূপের গন্ধ, ঘণ্টাধ্বনি আর ভক্তির আবহে মুখরিত হয়ে উঠেছিল জুলাইবাড়ি অন্তর্গত মুহুরীপুর আরএফ বামছড়া এলাকা। শিব ভক্তদের উপস্থিতিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় 65তম শিব চতুর্দশী উদযাপন। ফাল্গুন কৃষ্ণপক্ষের এই পবিত্র তিথিতে উপবাস, রাত্রি জাগরণ ও শিবলিঙ্গ পূজার মাধ্যমে ভক্তরা মহাদেবের আরাধনায় ব্রতী হন। শিব চতুর্দশীর মূল বার্তা হল অন্ধকার ও অজ্ঞতার দূর করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আত্মোপলব্ধির মাধ্যমে শিবের সঙ্গে আত্মার মিলন। ভক্তদের বিশ্বাস এই দিনে ভক্তিভরে পূজা করলে পাপ ক্ষয় হয় এবং আত্মশুদ্ধির মাধ্যমে শিবের কৃপা লাভ করা যায়। মুহুরীপুর বামছড়া শিব চতুর্দশী কমিটির সম্পাদক আমাদের প্রতিনিধিকে জানান, পুরাণ মতে এই নিশীথ রাতেই দেবাদিদেব শিব ব্রহ্মাণ্ড রক্ষার্থে হলাহল বিষ পান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। আবার অন্য মতে এই দিনই শিব ও শক্তির মহামিলনের তিথি। এই পবিত্র দিন আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ ও আত্মসংযমের মধ্য দিয়েই পরম শান্তি অর্জন সম্ভব। এই শিবরাত্রি উদযাপন উপলক্ষে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। এদিন অনেকেই সংকল্প নেন কেবল বর প্রার্থনাই নয়, মহাদেবের আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভেতরের ক্রোধ, অহংকার ও ঈর্ষাকে দমন করে সত্য ও ন্যায়ের পথে চলার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা সাইকেল হচ্ছে এটা ছাড়া এতে উৎসব বুঝলেন না। আজকে আমরা আজকে কথা দিই ফলো করবো 60 বছর ধরে হইতেছে, 60 বছর হইতে আছে, 60 বছর উঠতে। আচ্ছা, এটা আমরা শিব পূজা কি কারণে করি আপনি কিছু বলেন তো? শিব পূজা সাধারণত চান্দা করি আনি, এখানে আনি পূজা করছি। এই সমাজের মধ্যে তো আমরা প্রায় 60 বছর ধরে এখানে পূজা চলছে, শিব চতুর্দশী পূজা। হ্যাঁ, এই পূজা চলছে। আমরা প্রতি বছর এই শিব চতুর্দশীতে পূজা হয়। কিন্তু এইখানে যে একজন সন্ন্যাসী ছিল, বীরেন্দ্র ব্রহ্মচারী, এই সন্ন্যাসী দেহ রাখার পর তার এখানে সমাধি স্থান আছে। তো আমরা এটা সবসময় পালন করি আছি, সন্ন্যাসী থাকতে উৎসব পালন করি আছি। তো এখন এটা আমরা আবার পালন করতেছি। বলছি কি আপনারা যে কাজগুলো মানে পূজাগুলো করতেছেন, এই জায়গাগুলি কার এবং কে দান করেছেন বামছড়াতে একজন বীরেন্দ্র সাধু বলে নাম আছিল, ব্রহ্মচারী। তাহলে প্রাণ এই উৎসবটা উৎসবটা টানে গ্রামের বয়স্করা ধরে উৎসবটা চালু করছে। এখন এই শিব চতুর্দশীতে চালু করছে। যখন উৎসবটা চালু হয়েছে এই জায়গাটা, আশ্রমের জায়গাটা বুঝলেন। তারপরে এলাকাবাসী এই বীরেন্দ্র সাধুর পক্ষে দেখাশোনা করছে। বীরেন্দ্র সাধু যতদিন ক্ষমতা আসলো এই আশ্রম বীরেন্দ্র সাধুর দেহ রাখার পর এই আশ্রমে এই গ্রামবাসী পোড়া বানায় তাকে যেন সমাধি করছে। কিন্তু উৎসব চলছে, পূজা চলছে। এরপরে নানা সবকিছু এই গ্রামবাসী পোড়াবান দিচ্ছে এবং উৎসবটা চালু করছে। আমাদের বাবা, কাকা, দাদা, তারা বয়স্করা, আমরা ছোট ছিলাম, আমরা দেখি প্রথম উৎসব চালু করছে। গ্রাম থেকে 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা ধান নিয়ে নিজেরাই গাইছে, তারা নিজেরাই কীর্তন চালাইছে, বাইরে কোনো ধরনের প্রথম উৎসব। সোনামুড়া থানার পুলিশ ভোলামুড়া এলাকায় এক অভিযান চালিয়ে 2 মাদক বিক্রেতাকে আটক করেছে। তাদের কাছ থেকে 37,195 টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সোনামুড়া থানায় এদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে হাসিনা খাতুন এবং আক্তার হোসেন, উভয়ই ভোলামুড়া ওয়ার্ড নং 5-এর বাসিন্দা। স্থানীয়রা এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকেই পুলিশি এই অভিযান বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে মাদকদ্রব্যের প্রভাব কমাতে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছে। এছাড়াও পুলিশ এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে এবং মাদক বিক্রেতাদের সম্পর্কে যে কোনো তথ্য জানাতে অনুরোধ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাটির গন্ধে যার স্বপ্নের ঠিকানা, সেই মানুষটির নাম রতন রুদ্রপাল। তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি এলাকায় 42 বছর বয়সী এই পরিশ্রমী ব্যক্তি প্রমাণ করে দিয়েছেন তীব্র ইচ্ছাশক্তি আর অক্লান্ত পরিশ্রম থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। পেশায় একজন ফুল চাষী রতন রুদ্রপাল 2012 সাল থেকে টানা 12 বছর ধরে সফলভাবে ফুলের চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে 6 কানি জমির উপর বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন। পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তিনি শুধু আর্থিকভাবে লাভবানই হননি, নিজের পরিবারের দায়িত্ব সফলভাবে পালন করে চলেছেন। দীর্ঘদিন ধরে ফুল চাষকে কেন্দ্র করেই তার সংসার প্রতিপালন হচ্ছে। তিনি জানান, শুরুটা মোটেও সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে তাকে। তবে ফুল চাষের প্রতি ভালোবাসা এবং দৃঢ় মানসিকতায় তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। বর্তমানে তার বাগানে বিভিন্ন মৌসুমী ও চাহিদা সম্পন্ন ফুলের চাষ হয়, যা স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। রতন রুদ্রপালের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এলাকাবাসীর কাছে অনুপ্রেরণা। অনেক কৃষকই এখন তার পরামর্শ নিয়ে ফুল চাষে আগ্রহী হচ্ছেন। তার এই সাফল্যের গল্প আবারও মনে করিয়ে দেয়, সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে গ্রামাঞ্চলেও কৃষিকে ভিত্তি করে স্বনির্ভর হওয়া সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি। আপনার নাম কি? আমার নাম রতন রুদ্রপাল। কত বছর ধরে আপনার ফুলের চাষ করতেছেন? ফুল চাষে আজকে 12 বছর ধরে, 2012 থেকে আমি ফুল চাষের লোকে যুক্ত। মানে আপনার কি এই ফুল চাষের উপরেই কি আপনার সংসার প্রতিপালন হয়, মানে সংসার মানে চলে? হ্যাঁ, এটা পেশা হিসেবে আমার এটাই পেশা হিসেবে বেছে নিয়েছেন? ফুল চাষ হিসেবে, হ্যাঁ। কিরকম ফুল চাষ দিয়ে আমার সংসার প্রতিপালন হইতেছে। আচ্ছা, এমনিতে কিরকম মানে আয় হয় এটা দিয়া? কিরকম বিক্রি বা কিরকম আয়? আয় হয় ভালোই, মোটামুটি ভালো আয় হয়। মানে যে আয় হয়, আয়ের তখন আপনার মানে সংসার ঠিকঠাকভাবে চলতে পারে? হ্যাঁ, চলছে মোটামুটি ভাবে। রাজ্য সরকার কৃষকদের সুরক্ষা ও সহায়তায় নতুন মাত্রা যোগ করতে চলতি খারিফ মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের কর্মসূচি শুরু করেছে। আজ শান্তিরবাজার মহকুমায় জোলাইবাড়ি কাকুলিয়া ব্লকের প্রাঙ্গণে ধান ক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, আরডি ব্লক ভিসি চেয়ারম্যান অশোক মগ, কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। শ্রীদাম দাস সাংবাদিকদের জানান, সরকারের লক্ষ্য কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে তাদের আর্থিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করা। 2018 সালের ডিসেম্বর থেকে রাজ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে এবং প্রতি বছর খারিফ ও রবি মৌসুমে এটি নিয়মিত আয়োজন করা হয়। এই বছরও চলতি খারিফ মৌসুমে জোলাইবাড়িতে ধান ক্রয় কার্যক্রম আজ থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাজ্য সরকার জোলাইবাড়ি এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় 100 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্য রেখেছে। কৃষকরা সরকারের এই উদ্যোগে খুশি, কারণ সহায়ক মূল্যে ধান বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কইতাছি আজকে যে সরকারের তরফ থেকে যে জোলাইবাড়ির আরডি ব্লকে যে ধান বিক্রি করছেন, এখানের মধ্যে বাজারের তুলনায় এবং গভর্নমেন্টের মধ্যে কত ডিফারেন্ট? প্রায় 500 টাকার মতো ডিফারেন্স আছে। এখন কত চলে গভর্নমেন্টের মধ্যে আজকে যে আপনি বিক্রি করতে আনছেন? 30 টাকা করতে পেরেছি। আচ্ছা, তো আগের তো বাজারের তুলনায় তাহলে গভর্নমেন্টের মধ্যে অনেক বেশি তো না? তো আপনি কোন জায়গার? দক্ষিণ জোলাইবাড়ি। দক্ষিণ জোলাইবাড়ি। জোলাইবাড়ি কৃষি মহকুমা অধীন এবং জোলাইবাড়ি আরডি ব্লকের অধীন আমাদের খারিফ খন্ডের আমন সিজনের যে ধান কেনা, আজকে খাদ্য জনসংবরণ দপ্তর এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে আজকে এখানে জোলাইবাড়িতে শুরু হয়েছে। আমরা টোটাল কোটা পেয়েছি 875 মেট্রিক টন। এর মধ্যে আজকে আমরা 70 মেট্রিক টন ধান নেব। এখানে 3টা পঞ্চায়েতের ধান আজকে নেওয়া হবে। 3টা পঞ্চায়েতের মধ্যে দেবদারুর পাট আজকে ধান আসবে, দক্ষিণ জোলাইবাড়ির ধান আসবে
এবং পশ্চিম জুলাইবাড়ি থেকে কিছু ধান আসবে। এই 3 পঞ্চায়েতের ধান আমরা আজকে নেব। তো আমরা আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত আছেন জুলাইবাড়ি ব্লকের মাননীয় চেয়ারম্যান, বিএসসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী সুজিত দত্ত এবং উত্তর জুলাইবাড়ি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য সমাজসেবীবৃন্দ এবং আমাদের প্রিয় কৃষক ভাই বোনেরা যারা যারা এখানে ধান নিয়ে এসেছেন সবাই এখানে উপস্থিত আছেন। কৃষকদের মধ্যে একটা ভালো উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, কারণ এবছর ধানের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। 23 টাকা 69 পয়সা দরে সরকার ধান ক্রয় করছে। যদিও আমরা কিছুটা কোটা কম পেয়েছি, কিন্তু তারপরেও আমরা সেটা পঞ্চায়েত ভিত্তিক সুন্দরভাবে কৃষকদের মধ্যে বুঝিয়ে বলেছি। ওনারা বুঝেছেন যে আমার কিছু প্রতিবন্ধকতার কারণে আমরা হয়তোবা এবার নিতে পারছি না। সামনের বছর আমরা আশা করছি যে হয়তোবা আমরা এর থেকে বেশি ধান ক্রয় করতে পারবো। সোনামুড়ার খেদাবাড়ি ও ঠাকুরমুড়া এলাকার রাতের অন্ধকারের জন্য চোরের রাজ্য হয়ে উঠেছে। হাঁস মুরগি থেকে শুরু করে কলসি বালতি, বাইসাইকেল, প্রায় যে কোনো জিনিস রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। এমনই একটি চুরি চক্রের এক সিধেল চোর সম্প্রতি জনতার হাতে ধরা পড়ল। ঘটনাটি ঘটে সোনামুড়া খেদাবাড়ি থেকে বাইসাইকেল চুরি হওয়ার 4 দিন পর। অভিযুক্ত চোরকে আটক করা হয় ঠাকুরমুড়ার দোকান চৌমুনিতে। জিজ্ঞাসাবাদের সময় সে জানায় চুরি করা বাইসাইকেলটি সে স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এরপর এলাকাবাসী সতর্কতা অবলম্বন করে চোরকে বাজারে ধরে পুলিশের হাতে হস্তান্তর করে। চোরের বাড়ি লারমাইবাড়ি রামপদ পাড়া গাঁও সভায়। সূত্রের খবর, চোরের এই কর্মকাণ্ড মূলত নেশার খোরাক জোগানোর জন্যই ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তুমি কি চুরি করছো? কি চুরি করছো? কবে? 4 দিন মতো নইব। তুই সাইকেলটা কি তা করছো? সাইকেলটা বেচছি। কার কাছে? নাম কত টাকা বিক্রি করছো? 500। আচ্ছা আচ্ছা, এটা কবে চুরি করছো? কবে? 4 দিন হইব। তো আজকে কেমনে ধরছে তোমারে? আমি এদিক দিয়ে বাড়ি যাইতে পারছিলাম। হ্যাঁ, মামা তারা ধরছে। তোমার বাড়ি কোন জায়গা? লারমাই বাড়ি রামপদ পাড়া গাঁও। এমনিতে কি করো তুমি? আমি বাড়িতে কাজ করি। আবার বাবা মারা গেছে, দাদা দোকান করতে মানুষ নষ্ট করে মাইরে লইছে। আমি কিছু খাওটাও নি? তুমি নেশা টেশা কিছু খাওনি? আগে খাইতে দাদা। হ্যাঁ, কেউ গাঁজা টাঞ্জা খায়। কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, তুমি কি ওই চুরির সাইকেলটা কি তুমি কিনছিলা? হ্যাঁ, আমি জানি না চুরির সাইকেল নাকি সাইকেল। সাইকেল কইছে বেচবো, তো আমি কইছি কত বেচবি? কয় 1000 টাকা। তো আমি কইছি 500 টাকা বেচবি। কয় হ। আচ্ছা, কই দেখা হয়েছে? কই এর লোক? এই বিএসএনএল অফিসের দিকে আমি দাঁড়াইছিলাম প্যাসেঞ্জারের লেগে সময়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।